আমি বক্তব্যের শুরুতেই একটা প্রশ্ন রাখতে চাই। দুনিয়াতে কুকুরের সংখ্যা বেশি না ছাগলের সংখ্যা বেশি? একটা গল্পের পরিপ্রেক্ষিতে এটা আমার মনে প্রশ্নটা জাগলো, যার পরিপ্রেক্ষিতে আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম। দেখলাম যে পৃথিবীতে ছাগলের সংখ্যা বেশি, ডিসপাইট দ্য ফ্যাক্ট কুকুর বছরে 2 বার বাচ্চা দেয়, গড়ে 6 থেকে 8টা বাচ্চা দেয়। ছাগল বছরে 1 বার বাচ্চা দেয়, তারা গড়ে 2 থেকে 3টা বাচ্চা দেয়। তাহলে ছাগলের সংখ্যা কুকুরের সংখ্যার থেকে বেশি হলো কিভাবে? এটার গল্পের বিষয়টা পরে বলবো যদি সুযোগ পাই ইনশাআল্লাহ। যে বিষয়টা নিয়ে আজকে প্রশ্ন করা হয়েছে যে আমরা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেই এবং এটাকে আমরা আসলে বাস্তবায়ন করার মতো অবস্থানে আছি কিনা সংসদ সদস্য হিসেবে। দেখেন, কর্মসংস্থানের বিষয়টা এটা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে যে শিক্ষা, কর্মসংস্থান এবং চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলা হয়েছে, এটা ইন্টারকানেক্টেড। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী একজন ব্যক্তি যদি 1টা বছর শিক্ষার পিছনে ব্যয় করে, তাহলে তার যে আয় ইনকাম এটা 9 থেকে 10% পর্যন্ত বেড়ে যায়। ওয়ারেজ আমাদের দেশে দেখেন আমাদের বেকারের সংখ্যা কত, মোট জনশক্তির 3 থেকে 4%। যুবকদের মধ্যে এটা আরও অনেক বেশি, 11%। আরও ভয়ঙ্কর বিষয় যেটা, আমরা যারা যুবক কিংবা কর্মসংস্থানে আছি তাদের মধ্যে আন্ডার এমপ্লয়মেন্ট, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার যে বিষয়টা রয়েছে, আন্ডার এমপ্লয়মেন্টের সংখ্যা 85%। সেখানে আমাদের যে বাজেটে শিক্ষা খাতে কীরকম ব্যয় করা হচ্ছে, গত বছর জিডিপির 1.69% মাত্র ব্যয় করা হয়েছে, অথচ ওয়ার্ল্ড ব্যাংকের রিকমেন্ডেশন হলো 6%। আমাদের যেই আমরা বার্ষিক যে খরচটা করি শিক্ষা খাতে, বিশ্বের 189টা দেশের মধ্যে নিচের দিক থেকে 10টা দেশের মধ্যে আমরা আছি। নো ওয়ান্ডার আপনার গ্লোবাল নলেজ ইন্ডেক্সে আমরা 130টা দেশের মধ্যে নিচের দিকের 20টা দেশের মধ্যে আছি। এই যদি হয় আমাদের এডুকেশনের অবস্থা, এডুকেশনের আমাদের গুরুত্ব, তাহলে আনএমপ্লয়মেন্ট তো হাই হবে এবং এক্স্যাক্টলি সেটা হচ্ছে। আমাদের দেশের যেই সিংহভাগ রেমিটেন্স এটা আসে হলো বাইরের থেকে, শ্রমিকদের কাছ থেকে আসে। আমাদের আগের বক্তারা বলে গিয়েছেন সৌদি আরবের কথা, অন্যান্য দেশে যে আমাদের শ্রমিকরা আছে তাদের শ্রম মার্কেটটা কীভাবে সংকুচিত হয়ে আসছে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলা হয়, সে ক্লাউস শোয়াব যখন 2015 সালে এটার ব্যাপারে কথা বললেন, সেখানে অটোমেশনের কথা বলা হয়েছে। আজকে কিন্তু আমরা সেই স্টেজ পার হয়ে এই যে এআইয়ের যে বিষয়টা আমরা দেখছি এখন, সেক্ষেত্রে কিন্তু পঞ্চম শিল্প বিপ্লব শুরু হয়েছে বলাই যায়। এইটাকে অ্যাড্রেস করে আমাদের যে জব মার্কেটটা আছে, কর্মসংস্থানের বিষয়টা রয়েছে, এডুকেশনাল সিস্টেমটা রয়েছে, এটাকে আমরা কিভাবে সাজাচ্ছি, এক্ষেত্রে আমরা কতটুকু ব্যয় করছি, এটা কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যেই বাজেটের ব্যয়টা দেখেন, অ্যাস্ট্রোনাইজিং ফ্যাক্ট, শিক্ষায় যেখানে আমাদের এরকম কম খরচ হচ্ছে, আনপ্রোডাক্টিভ খাত, আমরা ইন্টারেস্ট বছরে পে করছি, বাজেটের গত বছরে পে করা হয়েছে 15.5%। একজন ইসলামিক ফাইন্যান্স এক্সপার্ট হিসাবে আমি অনেক কথা বলতে পারি সুদের যেই ভয়াবহতা রয়েছে, অভিশাপ রয়েছে সেটা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে সূরা বাকারায় বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করে ছাড়েন আর বরকত দেন হলো যাকাত এবং যে দান সদকা রয়েছে সেখানের মধ্যে। আল্লাহ সূরা বাকারায় একই পেজে একই জায়গায় বলছেন, যদি সুদ তোমরা ছেড়ে না যাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এই যে সুদ আমরা দিচ্ছি প্রতি বছর, এটার যে ভয়াবহতা, এটা শুধু ইসলামিক স্কলাররা বলেন না, সকলেই বলে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে, সুদ তো আমরা দিচ্ছি কারণ আমরা ঋণ নিচ্ছি, আমাদের আভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে আমরা ইন্টারন্যাশনালি ঋণ নিচ্ছি, যার কারণে আমাদেরকে সুদ দিতে হচ্ছে। আমরা যদি ঋণ না নেই তাহলে তো আমরা যেই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো রয়েছে, এডিপি যেগুলো রয়েছে, স্বাস্থ্য খাত বলি, শিক্ষা খাত বলি, এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে আমরা ব্যয় করতে পারবো না। আমরা কি একটু, আমি যেটা প্রশ্ন রাখতে চাই, আমাদের এই যারা বাজেট নিয়ে চিন্তা করেন, আউটসাইড দ্য বক্স চিন্তা করতে পারি না? আল্লাহ তাআলা যে জাকাতের কথা বলেছেন, এই জাকাত
আমাদের কর্পোরেট খাত হতে কতটুকু আয় হতে পারে, এর মাধ্যমে যে এসএমইর কথা বলা হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কথা বলা হচ্ছে, এখন সাস্টেনেবল গ্রিন ডেভেলপমেন্ট যে নোশনগুলো এসেছে, এই সমস্ত খাত, দারিদ্র বিমোচন খাত, যে আনএমপ্লয়মেন্টের কথা আমরা এখানে প্রশ্ন করা হয়েছে, এই সমস্ত খাতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। জাকাত নিয়ে রিয়েলিস্টিক কাজ 1991 সালের পরে আর হয়েছে কিনা আমার জানা নেই, করা উচিত। কারণ সে সময় শাহাবুদ্দিন সরকারের একটা স্টাডি হয়েছিল যে দারিদ্র বিমোচনের জন্য আমাদের দেশে কত টাকা লাগতে পারে, 6,000 কোটি টাকার কথা এসেছিল। সেই সময় ব্যাংকিং খাত থেকে যেটা হিসাব করা হয়েছিল 18,000 কোটি টাকা জাকাত থেকে সংগ্রহ করা সম্ভব। আমরা শুধুমাত্র বিদেশ থেকে ভিক্ষা করে আমাদের আনএমপ্লয়মেন্ট সহ শিক্ষা খাতে আমরা খরচ করব আর জনগণের উপরে সুদের অভিশাপ চাপিয়ে দিব, এটা তো হতে পারে না। এজন্য আমাদের বিকল্প চিন্তা করতে হবে, আউটসাইড দ্য বক্স চিন্তা করতে হবে। সংসদ সদস্য হিসাবে আমাদের যে নয়া বন্দোবস্তের কথা আমরা বলছি, এনসিপি বলছে, অন্যরা বলছে, এই নয়া বন্দোবস্তের যেই বিষয়গুলো রয়েছে এগুলোকে আমাদেরকে চিন্তা করতে হবে। সুদ শুধুমাত্র এটা সম্পদকে মানে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম সেটা না। এই যে সেন্ট্রালাইজেশন অফ এই মানি, এটা কিন্তু একটি দেশের যেই ইকোনমি আছে, একটি দেশের যে অর্থনীতি আছে, এটার জন্য একটা অভিশাপ। আমাদেরকে এই জিনিসটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। জাকাত ভিত্তিক সমাজ যদি আমরা গড়ে তুলতে পারি, আমি বিশ্বাস করি সেটা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি আমার কথা লম্বা করব না, পরবর্তী বক্তারা আছেন। সংসদ সদস্য হিসাবে আমরা যারা আছি, আমাদেরকে মূল যে জিনিসটা এই অ্যাড্রেস করতে হবে, আমাদের পক্ষে সকল কিছু করা সম্ভব না একদিন। ছাগলের হিসাবটা দেওয়ার সময় নাই, লম্বা কাহিনী বলতে হবে, সংসদে বলবো ইনশাআল্লাহ। আমি আমার কথা লম্বা করছি না। আমাদেরকে দুর্নীতির বিষয়টা আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। দুর্নীতিকে ফ্যাসিলিটেট করার জন্য ব্যাংক রেজুলেশন আইন করে যেভাবে আইনগত ভিত্তি দেওয়া হচ্ছে, এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদেরকে এখানে সম্পূরক বাজেট নিয়ে কিছু কথা এসেছে যে ব্যাংকের যে নিয়মগুলো আছে, সেই 2009 সালের আইনে এই 12 নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে মার্চ মাসে মানে এটার সম্পূরক বাজেট দিতে হবে। এই বাজেট মার্চ মাসে না দেওয়ার কারণে, এটা মানে ম্যান্ডেটরি না, কিন্তু এটাকে এনকারেজ করা হয়েছে। সম্পূরক বাজেটটা এখন হয়ে গেছে রবার স্ট্যাম্প, সরকার খরচ করে ফেলেছে, এখন সম্পূরক বাজেট দিবে, আমাদেরকে সিল দিতে হবে যে সরকার যা করেছে ঠিক আছে। এই বিষয়গুলোকে আমাদেরকে অ্যাড্রেস করে আমাদেরকে বাজেটটাকে যতটুকু সম্ভব অর্থবহ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।